সবাই মিউট করে দিও একটু। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যায়। জি ম্যাম। আমার কথা বোঝা যাচ্ছে? করে দেন। চার্জারটা শেষে মিউট রাখো, আমি মিউট করব না। তোমাদের ক্লাস কিভাবে তোমাদের ক্লাসটা তোমরা সুন্দর করবা, মানে তোমাদের বোঝার মতো হবে, সেটা তোমাদের উপর নির্ভর করবে। নিজে মিউট রাখবা। গরু, ছাগল, মুরগি যার সাথেই ক্লাস করো সমস্যা নাই, কথা হচ্ছে মিউট রাখবা। ভাই কার গরু ডাকে রে ভাই? মজা পাইছি খুব। এত হাসির কি হলো রে ভাই? মিউট করো সবাই। ম্যাডাম তোমাদের তোমরা সেটা বেশি করতে চাও। আরে ভাই গরু ডাকতেই পারে, হাসার কি হলো? না সেটাই বললাম, সবাই একটু মিউট রাখো। হ্যাঁ বন্ধু বিভাগ, তুমি আমাকে বই খাতা নিয়ে রেডি নাকি? ইয়েস ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা দেখো, আমরা আগে আমাদের বইগুলা চিনি। আমাদের কয়টা 6টা সাবজেক্ট আছে: অটো ইলেকট্রিসিটি এন্ড ইলেকট্রনিক্স, অটোমোবাইল ট্রাবল শুটিং এন্ড ড্রাইভিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, তারপরে আছে হচ্ছে অটোমোবাইল এয়ার কন্ডিশনিং, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, ইনোভেশন এন্ড এন্টারপ্রেনিউরশিপ। তা এটার কোডগুলো এখানে দেওয়া আছে। তারপরে তোমাদের থিওরি, প্র্যাকটিক্যাল, এর ক্রেডিট। তোমাদের ক্রেডিট 4 এর সাবজেক্টগুলো দেওয়া আছে হচ্ছে কয়টা? 3টা। আমি নেই হচ্ছে অটো ইলেকট্রিসিটি এন্ড ইলেকট্রনিক্স, আর এই যে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, আর হচ্ছে যে অটোমোবাইল ট্রাবল শুটিং এন্ড ড্রাইভিং। এটা হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট। এগুলাতে যত ভালো রেজাল্ট হবে তত তোমার জিপিএ বাড়বে। এবং অটোমোবাইল এয়ার কন্ডিশন এটা 3, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এটারও অবশ্যই রেজাল্ট ভালো হওয়া দরকার এবং জিপিও ভালো আসা দরকার। আচ্ছা দেখো, এখানে সব যে তাত্ত্বিক ধারাবাহিকে, অটো ইলেকট্রিসিটি তাত্ত্বিক ধারাবাহিকে আছে 40। তাত্ত্বিক ধারাবাহিক মানে কি? টিসি। আর টিএফ হচ্ছে ফাইনাল 60। তার মানে তোমরা যেটা লিখিত পরীক্ষা দিবা সেটা 60 মার্কের মধ্যে পরীক্ষা হবে। আর প্র্যাকটিক্যাল হবে 50, ফাইনাল হবে 50। ঠিক আছে? মানে ইনস্টিটিউটের মধ্যে যে প্র্যাকটিক্যালটা করবা সেটা হচ্ছে 50 মার্কের মধ্যে তোমাকে মূল্যায়ন করা হবে। এবং ফাইনাল পরীক্ষার সময় একটা পরীক্ষা দেওয়া হয় ব্যবহারিক, সেটা তো থাকবে হচ্ছে 50 মার্কের মধ্যে। টোটাল এই 200 মার্কের সাবজেক্ট।
তো যতই অনলাইনে ক্লাস হোক না কেন মূল্যায়ন কিন্তু তোমাদের ঠিকই করা হবে, এর মধ্যেই তোমাদের মূল্যায়ন করা হবে। সো কেউ এই অনলাইন ক্লাসটা যতই কষ্টের হোক, যতই খারাপ লাগুক, যাই লাগুক, সময় মতো সবাই অ্যাটেন্ডেন্সটা দিবা এবং মন দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা। অনলাইনে আসলে মনোযোগ দেওয়া একটু কষ্টের, তারপরেও নিজের জন্য, এখন পরিস্থিতির শিকার হয়ে নিজের জন্য এই নিজের জন্য এটা করতে হবে আর কি, কষ্ট করে হলেও ক্লাসগুলা। আর অনেকের প্রশ্ন আমি শুনছি যে অনেকে বলছে যে সপ্তাহে একটা ক্লাস আসলে আমাদের সিলেবাস সম্পন্ন হবে কি? কথা হচ্ছে যে সপ্তাহে একটা ক্লাস, এটা সার্বিকভাবে চিন্তা করে আমাদের প্রিন্সিপাল স্যারের সিদ্ধান্ত। অনেক স্টুডেন্ট এই মেগাবাইট কেনার টাকা নাই, দেখা যাচ্ছে যে একটা ক্লাস, কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, জি হ্যাঁ ম্যাম। ম্যাম। ম্যাডাম আচ্ছা, যার যারটা একটু মিউট রাখো, তাহলে প্রবলেম হবে না। যার যার মাইক্রোফোন মিউট রাখো, তাহলে শুনতে সুবিধা হবে। আচ্ছা, বলছিলাম যে নিয়মিত ক্লাস করার কথা, মানে একটা কেন ক্লাস হচ্ছে, অনেকের মেগাবাইট কেনার আসলে টাকা নাই, দেখা যাচ্ছে যে একটা ক্লাস করলেই অনেক মেগাবাইট খরচ হয়ে যায়। এই দিক চিন্তা করে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে যে সিদ্ধান্ত দিছে যে সবাই ছাত্রছাত্রীরা প্রতিদিন একটা করে অন্তত ক্লাস করবে। একদিনে যদি 2টা করে ক্লাস দেওয়া হয় তাদের জন্য আর্থিকভাবে তাদের সমস্যা হতে পারে, এই জন্য এটা করা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের একটা ক্লাসের উপরে, একটা সাবজেক্টের জন্য একটা ক্লাসের উপরে কি আসলে কোনো লাভ হবে কিনা? অবশ্যই লাভ হবে। আমার যদি ইচ্ছা থাকে এবং আমার যদি চেষ্টা থাকে, আমি এই দিনে সপ্তাহে একটা ক্লাসের মধ্যেই আমি অনেক কিছু শিখতে পারবো, যদি আমার শেখার কোনো ইচ্ছা থাকে। আর আমার মাথায় যদি থাকে শয়তানি, যে জাস্ট বিলাসিতার কারণে আমি অনলাইনে যে অ্যাটেন্ডেন্স হচ্ছে, অ্যাটেন্ড দিলাম, একটু মজা করলাম, বসে আছি, জাস্ট এইটুকুই, তাহলে তো তোমারে যদি আমি সপ্তাহে 7 দিনই একই সাবজেক্টের ক্লাস দিয়ে রাখি, তাও তুমি কিছু শিখতে পারবা না। যার শিখার ইচ্ছা থাকে সে যে কোনো পরিস্থিতিতে হচ্ছে ওখান থেকে জ্ঞান অর্জন করে। আমরাও চেষ্টা করব যেন তোমাদের কিছু শিখাতে পারি এবং তোমরাও যেন এখান থেকে কিছু শিখতে পারো। আজকে এই সাবজেক্টের প্রথম ক্লাস বলে আমি একটু কথা বলতেছি, এগুলাও অনেক প্রয়োজনীয় কথা। আচ্ছা, তাইলে এই যে আমাদের অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। যেমন এটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তেমন আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার এই সাবজেক্টের উপর নিজের হাতে লেখায় একটা নোট ছিল, প্রত্যেকটা সিস্টেম আমি নিজে হাতে আর ড্রয়িং করছি, এবং ড্রয়িং করার পর কিভাবে কোনটা কাজ করে আমি নিজে কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এটার হচ্ছে নোট তৈরি করছি প্রত্যেকটা সিস্টেমের। আচ্ছা, সেটা শুধু অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স না, কিন্তু এটা সব সাবজেক্টই আমার আলাদা নোট ছিল, মানে বলতে গেলে আমার একটা আলাদা বই আছে। আমি অন্য কোনো বই হেল্প নেই না, আমার নিজের হাতের লেখা নিজের বই বা নোটের উপরেই আমি নির্ভরশীল। এই নোটটা আমার চাকরি জীবনেও কাজে লাগতেছে এবং স্টুডেন্ট লাইফ তো বটেই। আচ্ছা, গেল। আচ্ছা, পার্টিসিপেন্ট এখানে দেখা যাচ্ছে 61। আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 2 গ্রুপ মিলে 100 জন, অথচ এখানে 62, খুবই দুঃখজনক। তো যাই হোক, যার যার কপাল নিয়ে শেষে বুঝবে, আমার ওগুলো দেখার দরকার নাই। এবার আসি পরবর্তী স্লাইডে। এই যে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, দেখো পাওয়ার টেকনোলজির কোড হচ্ছে, তোমরা কেউ এই রোল রেজিস্ট্রেশন এটা চ্যাট বক্সে দিও না, এটা দেখলে পরে ম্যাডামের স্ক্রিনের লেখাগুলো দেখতে পাই না। আচ্ছা, চ্যাট বক্সের উপরে তোমরা এক কাজ করো, চ্যাট বক্সের উপরে আরেকটা ক্লিক করো, করলে ওই চ্যাট বক্সটা চলে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো 671
এটা হচ্ছে আমার পাওয়ার টেকনোলজির কোড। আর এই যে 7, এই 7টা হচ্ছে সপ্তম সেমিস্টার। আর 1 মানে কি, 1 হচ্ছে এই সেমিস্টারের 1 নাম্বার সাবজেক্ট হচ্ছে এই অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স। এটার তাত্ত্বিক সংখ্যা হচ্ছে 2টা, মানে 2টা থিওরি ক্লাস পাওয়া যাবে, ব্যবহারিক ক্লাস হবে 6টা, তার মানে 3টা করে 6টা, ক্রেডিট সংখ্যা 4, তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন। এই 40 মার্ক দেওয়া হবে কিসের উপর জানো? এই 40 মার্ক দেওয়া হবে হচ্ছে উপস্থিতি, আচরণ, ক্লাস টেস্ট এবং কুইজ টেস্ট, এই কয়েকটার উপরে তোমার 40 মার্ক দেওয়া হবে। আর ফাইনাল পরীক্ষা দিবা হচ্ছে 60 মার্কের, ব্যবহারিক পরীক্ষা দিবার হচ্ছে 50 মার্কের। এই ব্যবহারিক পরীক্ষা যে ধারাবাহিক মূল্যায়ন, এটা পাবা তোমার উপস্থিতি, প্র্যাকটিক্যাল ক্লাসের উপস্থিতি, জব এবং অ্যাসাইনমেন্টের উপরে। আর ফাইনাল পরীক্ষা হবে 50-এর মধ্যে। এই টোটাল হচ্ছে তোমার 200। আচ্ছা, প্রথম অধ্যায়ের একটা বিষয়বস্তু ব্যাটারি নিয়ে। আচ্ছা, আমরা এবার আসি আমাদের মূল সাবজেক্টে। আমাদের মূল সাবজেক্টটা, এখানে আমাদের সাবজেক্টের নাম কি? একজন একটু আনমিউট করে বলবা। অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স। অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স, এই নামটা দিয়ে আসলে কি বোঝো? রাকিব, আখাউড়া বলো। সবকিছু কাজ হয়, মানে ধারণা নাই। ধারণা নাই মানে নাম শুনে বোঝা যাচ্ছে না আসলে এটা কি নিয়ে পড়াশোনা হবে আর কি। আচ্ছা, যে জানো সে একটু বলো তো দেখি, আনমিউট করে বলো। কে বলতে পারবা যে এই সাবজেক্টের নাম অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স কেন? ম্যাডাম এটা মূলত বোধহয় আপনার অটোমোবাইলে যে গাড়ির যে ইলেকট্রিসিটি গুলা থাকে এইগুলা নিয়ে। হ্যাঁ, কাছাকাছি গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই এবার একটু মিউট করো, আমি কথা বলি। কথা হচ্ছে যে এই সাবজেক্টটা অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স বলতে বোঝাচ্ছে যে অটোমোবাইলে আমরা যে বাসা বাড়িতে যে কারেন্ট ব্যবহার করি, মানে ইলেকট্রিসিটি ব্যবহার করি, এটা কিন্তু একটা নির্ধারিত জায়গায়, তাই না? এই পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তারপরে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন মাধ্যমে বিভিন্ন জায়গায় এই কারেন্টটা সাপ্লাই দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই আমরা মেইন লাইন থেকে কিন্তু কারেন্টটা নিয়ে এসে আমরা বাসা বাড়িতে বিভিন্ন জিনিসপত্র কিন্তু চালাচ্ছি, বিভিন্ন মেশিন বলো, তারপর হচ্ছে অনেক কিছু, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট, সবকিছু কিন্তু আমরা ওই লাইন থেকে নিয়ে ব্যবহার করতেছি। এবং কতটুকু ব্যবহার করতেছি সেটা আমাদের নির্ধারিত প্রতি মাসে ওই অনুযায়ী বিল দিয়ে দিতে হয়। তো এখন কথা হচ্ছে গাড়ি তো আর রাস্তায় চলে, একটা পুরো যে কার বা মোটর যান, এটাও কিন্তু একটা বাড়ির মতোই, কিন্তু বাড়ির মতো হলেও এই জিনিসটা কিন্তু রাস্তায় চলে, ভ্রাম্যমাণ অবস্থায় চলে। তো একে যদি আমি এখন ওই মেইন লাইন থেকে কারেন্ট দিয়ে চালাই, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, একে তো তার দিয়ে আসলে সম্ভব না। তাহলে এখানে কি করতে হবে? এখানে করতে হবে যে আমার অটোমোবাইলটা হচ্ছে, মোটর যানটা যেহেতু একটা স্বয়ংক্রিয় যান, এটা স্বয়ংক্রিয় যান মানে কি, আমরা যে রিক্সা চালাই, যারা রিক্সা চালায় বা যে যারা ভ্যান চালায়, এই মিট করো মোহাম্মদ রাজীব। আচ্ছা, যেটা বলছিলাম, রিক্সা আগে যে, এখন তো মোটর দিয়ে চলে, আগে যে রিক্সা ভ্যান গুলা চলতো, তারপরে যে ঠেলা গাড়িগুলা, এগুলাকে কি মোটরযান বলা যাবে? এগুলা কিন্তু মোটরযান বলা যাবে না, কখনোই বলা যাবে না। কেন? কারণ এটা স্বয়ংক্রিয় যান না, এটা একজনকে ঠেলতে হয় বা একজনকে প্যাডেল দিতে হয়, ফলে সেই জিনিসটা কিন্তু চলে। মোটরযান তাকেই বলা হয় যে হচ্ছে কোন রকম হস্তচালিত বা কোন রকম মানুষের অন্য বাইরের শক্তি ছাড়াই এটা স্বয়ংক্রিয়ভাবে নিজের শক্তি উৎপাদন করে এবং নিজে চলে। কিন্তু মোটরযান তো একটা আলাদা সিস্টেম, মোটরযান একটা আলাদা সিস্টেম, কিন্তু এখানের পাওয়ার প্ল্যান্টটা কোনটা? এখানকার পাওয়ার প্ল্যান্টটা কিন্তু হচ্ছে ইঞ্জিন হচ্ছে একটা ছোটখাটো পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্টের যে যা কিছু থাকে, মানে পাওয়ার প্ল্যান্ট আসলে আমরা বলি কোথায়, যেখানে
মানুষ প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তাপ শক্তি, প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে তাপ শক্তিকে কাজে লাগিয়ে হয় হচ্ছে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে হয় হচ্ছে তোমার জেনারেটর ঘুরায় বৈদ্যুতিক শক্তি। এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, কিন্তু ইঞ্জিন হচ্ছে অ্যাজ লাইক এ পাওয়ার প্ল্যান্ট, বাট এটা একটা ছোট্ট প্যাকেজ, পাওয়ার প্ল্যান্টের একটা ছোট প্যাকেজ। এটাকে আমরা একটা এমন ভাবে মানে তৈরি করা, যেটা হচ্ছে আমরা মোটরযানের মধ্যে যদি রাখি তাহলে এটা কি হবে, মোটরযানও চলবে, সে নিজেও চলবে। এখন যেহেতু আমাদের পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থা হয়ে গেছে মোটরযানের মধ্যে, তাহলে অবশ্যই আমাদের কিন্তু, যেহেতু আমাদের গাড়ি চলবে, তাহলে গাড়ি যে চলবে, তো এই গাড়ি চলার জন্য যে আনুষঙ্গিক যে সিস্টেম গুলা, যেরকম এখানে আমি লিখছি কিন্তু ইগনিশন সিস্টেম ছাড়া কি আসলে সম্ভব এই ইঞ্জিন চালানো? তারপরে এখানে হচ্ছে ইনজেকশন সিস্টেম, এই দুইটা ছাড়া তো কখনোই সম্ভব না ইঞ্জিন চালানো। কারণ ইগনিশন সিস্টেমে যদি স্পার্ক না করা হয়, আগুন যদি বিস্ফোরণ যদি তৈরি না করে দেওয়া হয়, তাহলে তো সিলিন্ডারের মধ্যে শক্তি কখনোই উৎপাদন হবে না। আর আমাদের তো সম্ভব না যে যখন কম্প্রেশন সিস্টেমে যাবে তখন আমরা ম্যাচ দিয়ে আগুন ধরাই দিব যায়। এটা কি সম্ভব? না, কখনোই না। এই জন্য অটোমেটিকলি ইলেকট্রিসিটির মাধ্যমে এই ইগনিশন সিস্টেমকে কি করা হচ্ছে, ইগনিশন সিস্টেম লাগবে। ইগনিশন সিস্টেম কাজ হয় কিভাবে? ইলেকট্রিসিটির মাধ্যমে। ইঞ্জিন চলবে, ওখান থেকে ইগনিশন সিস্টেম কাজ করবে। ইনজেকশন সিস্টেমটা কি? এখনকার গাড়িগুলোতে কিন্তু শুধুমাত্র ইগনিশন সিস্টেম নাই, প্রত্যেকটা পেট্রোল বলো আর ডিজেল বলো সব ইঞ্জিনেই কিন্তু ইনজেকশন সিস্টেম আছে। এর জন্য ওখানেও লাগবে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি। এইখানে আসবে হচ্ছে স্টার্টিং সিস্টেম, একটা গুরুত্বপূর্ণ জিনিস স্টার্টিং সিস্টেম। এখন আমরা অনেক সময় দেখছি যে হচ্ছে ওই যে আমাদের যে নসিমন করিমন গুলা আছে না ম্যাডাম, হ্যাঁ, নসিমন করিমন গুলাতে স্টার্টিং সিস্টেমটা কি বলো তো দেখি, একজন কিভাবে স্টার্ট করে? ম্যাডাম হাত হ্যান্ডেল দিয়ে ঘোরায় দেওয়া হয়। হ্যাঁ, হাত দিয়ে ঘুরায় দেয়। তো আমরা যে আধুনিক গাড়িগুলোতে, এই গাড়িগুলোতে কি এখন আসলে তো আবার এগুলাতে ম্যাম সেলফ স্টার্টার starting হয়েছে motor ভাই, ব্যবহার ম্যাডাম করা হয়। সেলফ স্টার্টার করছে আবার। হ্যাঁ, এই সেলফ স্টার্ট করছে। তারপরে যে স্যালো মেশিন বলে আমরা বলি না, শেষ জি ম্যাম, হাত দিয়ে যেগুলো, ঘোরাতে জীবন ওটা শেষ। তো হ্যান্ডেলে হাত দিয়ে ঘোরায় দেওয়া হয়। হ্যান্ডেল দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দেয়। সেটা যেন আমি এক জায়গায় সেট করছি, ওইটা হাত দিয়ে ঘোরানো সম্ভব। কিন্তু গাড়ির মধ্যে যে ইঞ্জিন আছে, সেই ইঞ্জিন কি চালু করার জন্য তো আসলে আমার এরকম হ্যান্ডেল দিয়ে ঘোরানো সম্ভব হাত না। দিয়ে সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। হ্যাঁ, এই জন্য আমাকে কি করতে হবে? অটোমেটিক স্টার্টিং সিস্টেম ব্যবহার করতে হবে। স্টার্টিং সিস্টেম যদি আমি ব্যবহার করতে যাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? আগে মোটর চালাইতে হবে, সেই মোটর দিয়ে তারপরে ইঞ্জিনের ফ্লাই হুইলকে কি একবার ঘুরাই দিতে হবে, তাই না? যদি একবার ঘুরাই দিতে পারি তাহলে আমার কিন্তু ইঞ্জিনটা চালু হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে স্টার্টিং সিস্টেম। আবার আসছে হচ্ছে চার্জিং সিস্টেম কি? চার্জিং সিস্টেমটা হচ্ছে আমাদের মোটরযানে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়, এই ব্যাটারি আচ্ছা। থেকে অনেক রকম, মানে কি বলবো, বেশিরভাগ জিনিসই ব্যাটারি থেকে খরচ হচ্ছে। যেমন ইগনিশন সিস্টেমও আসতেছে ব্যাটারি থেকে, ইনজেকশন সিস্টেমটা যে সার্কিটটা এটাও ব্যাটারি থেকে আসতেছে, স্টার্টিং সিস্টেমটাও আসতেছে ব্যাটারি থেকে, আবার চার্জিং সিস্টেমটা। তাহলে কি? তাহলে প্রত্যেকটা সিস্টেম যদি ব্যাটারি থেকে চার্জ নেয়, তাহলে সব সময় যদি এরকম চার্জ, তাহলে তো ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে। তাহলে ব্যাটারি যদি ডিসচার্জ হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আমি আর আমার ইঞ্জিন স্টার্ট করতে পারবো না, আমার লাইট জ্বলবে না, আমার হর্ন চলবে না, আমি হচ্ছে উইন্ডশিল্ড ওয়াইপার চলবে না, লাইট জ্বলবে না, কিছুই চলবে না। তাইলে আমাকে ব্যাটারিটাকে কি করতে হবে? যতক্ষণ আমার ইঞ্জিন চলবে ততক্ষণ কি করতে হবে? চার্জ দিতে হবে। ইঞ্জিন চলবে, ইঞ্জিনের সাথে আমার ব্যাটারিটাও চার্জ হতে থাকবে। এটাকে বলা হয় চার্জিং সিস্টেম। তার মানে ব্যাটারি থেকে আমরা কখন চার্জ ব্যয় করব? ইগনিশন সিস্টেমে চার্জ ব্যয় করব, ইনজেকশনে, স্টার্টিং এ, এয়ার কন্ডিশন সিস্টেমে, ইএফআই সিস্টেমে, লাইটিং এ, হর্নে, উইন্ডশিল্ডে, উইন্ডশিল্ড ওয়াইপিং সিস্টেমে, মানে সব ধরনের যতগুলা সিস্টেম আছে, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক যতগুলা সিস্টেম আছে, এগুলা কিন্তু কোত্থেকে নেয়? প্রথমে পাওয়ার
প্রথমে যে ইলেকট্রিক যে এনার্জিটা এটা প্রথমে কার থেকে নেয়, সেটা কিন্তু নেয় হচ্ছে ব্যাটারি থেকে। এখন ব্যাটারি থেকে সব নিচ্ছে ঠিকই, কিন্তু ব্যাটারিটা তো এতগুলো সিস্টেম নেওয়ার ফলে ব্যাটারি তো ডিসচার্জ হয়ে যাবে। এই জন্য ব্যাটারিকে দেওয়া হয়েছে চার্জিং সিস্টেম, এমন একটা সিস্টেম দেওয়া হয়েছে যেন এটা একসাথে এটা চার্জও হবে, আবার আমরা এখান থেকে চার্জটা ব্যয়ও করতে পারবো। ম্যাডাম চার্জিং সিস্টেমটা হচ্ছে ইঞ্জিন চলমান থাকলে অটো প্রসেস ভাবে তো চার্জিং ব্যাটারিতে চার্জ উৎপন্ন হয়। বুঝলাম না, আবার একটু ক্লিয়ার করো। মানে ইঞ্জিন স্টার্ট দিলে বা ইঞ্জিন চলমান থাকলে হ্যাঁ অটো ভাবে হচ্ছে ব্যাটারিতে চার্জিং উৎপন্ন হয়, তাই হ্যাঁ নাকি হ্যাঁ ম্যাডাম? হ্যাঁ, সেইটাই এইটাই তো সেই চার্জিং সিস্টেম। মানে জি, ইঞ্জিন যতক্ষণ চালু থাকবে ব্যাটারি কিন্তু ততক্ষণ চার্জ হতে ব্যাটারিতে থাকবে। চার্জ উৎপন্ন হবে। হ্যাঁ, ততক্ষণ চার্জ হতে থাকবে, কিন্তু ওভার চার্জড হওয়া কিন্তু আবার খারাপ। ওভার জি চার্জড জি হয়ে গেলে কিন্তু ব্যাটারি ফেল করবে, ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এই জন্য ওভার চার্জ করা যাবে না। এই যে চার্জিং যে মানে সিস্টেম, এই সিস্টেমেই দেয়া আছে যখন ওভার চার্জড হয়ে যাবে তখন ওই যতই ইঞ্জিন চলুক না কেন ব্যাটারি কিন্তু চার্জ আর নিবে না, অটোমেটিক্যালি জি হবে চার্জটা না। বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে দেখবো। তারপরে আসি হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। এটা তো একদম জানা কথা যে এয়ার কন্ডিশনিং সিস্টেমে তো এয়ার কন্ডিশনে লাগবেই, ইলেকট্রিসিটি লাগবেই। তারপরে আসে হচ্ছে ইএফআই সিস্টেম। মেহেদি হাসান কিছু বলবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম গেল, তারপরে ইএফআই সিস্টেম। ইএফআই সিস্টেমটা কি আসলে? ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম। আসলে মিশন ইনজেকশন সিস্টেম আর ইএফআই সিস্টেম একই জিনিস, একই জিনিস। ম্যাডাম গাড়ি ঘোড়া আওয়াজ আসছে, বুঝলাম না গাড়ি ঘোড়া কিসের গাড়ি ঘোড়া? মিউট করে না কেন, এরা মিউট করে না কেন? গাড়ি হর্ন বাজার শব্দ আসছে। কাটরের পোলাপান ম্যাক্সিমাম আনলোড করে রাখে। সমস্যা ফার্স্ট শিফটের ছেলেরা এই কাজ করে, বোঝে না কিছু। আচ্ছা, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এভাবে দোষ দেওয়ার দরকার নাই। এইসব মানে গাধা কিছু সব জায়গায় আছে। আমার কথা হচ্ছে যে অনলাইনে ক্লাস করতে আসলে শিখে তারপরে অনলাইনে ক্লাস করতে হবে, এবং সব জানে। আমি যদি মিউট করে দেই, কিভাবে যে আনমিউট করতে হয় সেটা তারা জানে, কিন্তু কিভাবে মিউট করতে হয় সেটা তারা এটা জানে না। অনেকেই খেয়াল করতে পারতেছে না ম্যাম, হয়তো মিউট আনমিউট বুঝতেছে না, বারবার চাপতেছে। বারবার চাপতেছে আর বুঝে না, ইউটিউব unmute থেকে হয়ে- শিখে আসলেই তো পারে। এই যে এখানে মিউট কথা তো লেখাই আছে, সব জায়গায় নিচে তোর মিউট কথা লেখাই আছে, ওই জায়গায় চাপ দিলেই তো একটা ক্রস চিহ্ন চলে আসে, এটা না বুঝার কি আছে? কে মিউট কে আনমিউট সেটা তো আবার ওই যে প্রেজেন্টেশন যারা অ্যাটেন্ড করছে ওইখানে গেলেও তো দেখা যায়। ম্যাম প্রেজেন্টেশন কি হয়ে গেছে? কি হয়ে গেছে? প্রেজেন্টেশনটা কি? প্রেজেন্টেশন না, ওটা অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স এখন হয়নি, শেষের দিক দিব। ওকে ম্যাম আমি জানতাম না তো, এবার জয়েন করব। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাস করো। আমার তোমাদের প্রেজেন্ট নেওয়া বা তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য আমি বেশি উদ্বিগ্ন আর কি। এই যে মেহেদি হাসান, এ কি কিছু বুঝতেছে না, একবার ভিডিও চালু করতেছে আরেকবার অডিও চালু করতেছে। আচ্ছা, ইএফআই সিস্টেমটা হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল ইগনিশন ইনজেকশন সিস্টেম, 6 নাম্বার। শোনা যাচ্ছে কি আমার কথা? একজন জি আনমিউট ম্যাম। করো। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনিক ফুয়েল ইগনিশন সিস্টেম, লাইটিং সিস্টেম, এটা আমরা সবাই জানি লাইটিং সিস্টেমটা কি কাজে লাগে।
দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে লাইট লাগে, গাড়ির বাইরে লাইট লাগে, এটা হচ্ছে লাইটিং সিস্টেম। হর্ন সিস্টেমটা কি? হর্ন সিস্টেমটা হচ্ছে, বুঝতেই পারতেছো হর্ন হর্ন কি কাজে লাগে। তারপরে হচ্ছে উইন্ডশিল্ড উইপিং সিস্টেম। এটা হচ্ছে যে আমাদের যে কাঁচ, সামনে যে উইন্ডশিল্ড থাকে, ওই সামনে বৃষ্টির পানি, তারপরে বরফ, এগুলো এইসব জাতীয় জিনিস যখন পড়ে তখন উইন্ডশিল্ড ওয়াইপার দিয়ে এটা মুছতে হয়। একটা মোটর থাকে, ওয়াইপিং মোটর, ওই মোটর দিয়ে বারবার ওইটা যাওয়া আসা করে এবং ওই উইন্ডশিল্ডটা পরিষ্কার হয়ে যায়। এটাকে বলা হয় উইন্ডশিল্ড ওয়াইপিং সিস্টেম। এখানে কিউ লাগবে, মোটর যেহেতু আছে সেহেতু অবশ্যই ইলেকট্রিসিটি লাগবে। আরেকটা হচ্ছে সিগন্যালিং সিস্টেম, বিভিন্ন সিগন্যালের প্রয়োজন হয়। গাড়ি যখন রাস্তায় চলে অনেক সিগন্যালের প্রয়োজন হয় বিভিন্ন জায়গায়। এই সিগন্যাল সিস্টেমেরও আলাদা আলাদা সার্কিট আছে এবং এটা অবশ্যই ইলেকট্রিসিটির উপরে চলে। অটোমোটিভ হাইব্রিড কার সিস্টেম, এখন অত্যাধুনিক যে কারগুলা, এই কারগুলা হচ্ছে অটোমেটিক হাইব্রিড সিস্টেম। কার এখন মানে অত্যাধুনিক বলবো, অত্যাধুনিক যে কারগুলা এখানে অর্ধেক ইঞ্জিনের উপরে চলবে, অর্ধেক হচ্ছে তোমার জেনারেটরের উপরে চলবে এই গাড়ি। এটাতে হচ্ছে ফুয়েলের অপচয় বাঁচানোর জন্য, মূলত ফুয়েলের অপচয় বাঁচানোর জন্য অটোমোটিভ হাইব্রিড কার এই সিস্টেমটা বিজ্ঞানীরা বা আবিষ্কারকরা উদ্ভাবন করছে। আস্তে আস্তে সব ক্লিয়ার করব আমরা, ক্লাস নিয়মিত করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসি, আমি এই সাবজেক্টটা শুরুর আগে কিছু বেসিক জিনিস তোমাদেরকে ধারণা দিব, মানে একেবারেই বেসিক। আমরা আমাদের সাবজেক্টের নাম যেহেতু হচ্ছে অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিসিটিটা কি অ্যান্ড ইলেকট্রনিক্সটা কি, আসলে ইলেকট্রিসিটিটা কি এবং ইলেকট্রনিক্সটা কি। ইলেকট্রনিক্সটা তখনই বলবো যে আমার ইলেকট্রিসিটি থাকলেই কিন্তু একটা সার্কিট সম্পন্ন হয় ইলেকট্রিসিটির মাধ্যমে, কিন্তু ইলেকট্রনিক্স যখন কিছু ডায়োড, কিছু ট্রানজিস্টর, তারপরে তোমার তারপরে ডায়োড, ট্রানজিস্টর, থাইরিস্টর, এই ধরনের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম আইসি, এইসব জিনিসপত্রগুলো যখন আমি এখানে অ্যাড করব, তখন জিনিসটা হয়ে যাবে কি আরেকটু ডেভেলপ হয়ে যাবে। জিনিসটা হবে ইলেকট্রিসিটি দিয়ে শুধু চালানো, আর সাথে যদি ইলেকট্রনিক্সটা যোগ করি তাহলে জিনিসটা একটু কিন্তু আধুনিক হয়ে যায়, এটা অটোমেটিক হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে আমি একটা দিতে পারি, উদাহরণ দিতে পারি। যেমন কিছুক্ষণ আগে বললাম ইগনিশন সিস্টেম, তাই না? এই ইগনিশন সিস্টেমটা অটোমেটিক হচ্ছে ইগনিশন। তারপরে হচ্ছে ইএফআই ইঞ্জিনটা বলি, ইলেকট্রনিক হুইল ইগনিশন সিস্টেম। তো এইখানে এই যে সময় মতো যে ফুয়েলটা দেওয়া, সময় মতো ফুয়েল দেওয়া এবং নির্দিষ্ট পরিমাণে ফুয়েলটা দেওয়া। এখন ইলেকট্রনিক সিস্টেম যদি না থাকতো তাহলে দেখো আগে কিন্তু আমাদের ফুয়েলটা কিন্তু খুব বেশি খরচ হতো। মানে আমার যেটুকু লোড, আমার গাড়ির যেটুকু লোড, আমার গাড়ির যেটুকু চাহিদা, সেই অনুযায়ী কিন্তু সবসময় কি হতো, বেশি পরিমাণে ফুয়েল আসতো এবং ফুয়েলটা কিন্তু বেশি ব্যয় হতো। তা ইলেকট্রনিক্স আসার সুবাদে কি হয়েছে, এটা অটোমেটিকলি নির্ধারণ করবে যে এই অবস্থায় এটা কি করবে, লোড কাউন্ট করবে, তোমার গাড়ির লোড কাউন্ট করবে, তোমার গাড়ির সবকিছু কাউন্ট করবে। কাউন্ট করার পরে সে চিন্তা করবে যে এখন কি পরিমাণ ফুয়েল আমার ইঞ্জিনে বা সিলিন্ডারে দেওয়া প্রয়োজন, সেটা ক্যালকুলেশন করে তারপরে সে হচ্ছে ইঞ্জিনে হচ্ছে ফুয়েল পাঠাবে। এই যে সবকিছু যে একটা নির্দিষ্ট একটা রুটিনের মাধ্যমে করা, এগুলা হচ্ছে ইলেকট্রনিক্স এর একটা কি বলবো সুবিধা আর কি। তো এই জন্য এই সাবজেক্টের নাম হচ্ছে অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স। সাবজেক্টটা সম্পর্কে কি আর কোনো প্রশ্ন বা না বোঝার কিছু আছে কিনা কারোর কাছে? না ম্যাম। না ম্যাম। তাহলে আমাকে কি কিছু বুঝাইতে পারবা? মানে আমাকে কি কিছু বুঝাই দিতে পারবা যে আমি যে এতক্ষণ অটো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স সম্পর্কে যেটুকু বুঝালাম, তোমাদের ভাষায় কেউ একজন আমাকে একটু বলো।
আচ্ছা ক্লাসের মনে হয় 10 মিনিট আছে না? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা 10 আমি তোমাদের এখন অ্যাটেন্ডেন্স শিট দিব, 12 তোমরা মিনিট একটু আছে। অ্যাটেন্ড করবা, ওই শিটটা জি পূরণ ম্যাডাম। করবা, ঠিক আছে? ওকে জি ম্যাম। ম্যাডাম। আমি লিংকটা দিয়ে দিচ্ছি তোমাদের চ্যাট বক্সে, ওইটা সবাই ওখানে ঢুকে অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে নাও। পূর্ণ ভর্তি মানে কি রেফারদের জন্য ওইটা ওই নোটিশটা একটা নোটিশ পাইছিলাম। ড্রপ আউটদের জন্য। পাইছো লিংকটা সবাই? পাইনি ম্যাম। দেখো গেছে। জানি তো। ও পাওনি না? আচ্ছা দেখি। আসে একজনের নাই গেছে। আসে নাই। ওখানে ও আলমোস্ট। আসে না ম্যাম। হ্যাঁ এবার দেখো, এবার দেখো। আসছে আসছে। হ্যাঁ সবাই একটু কাইন্ডলি ঢুকে দ্রুত, আমি কিন্তু এখন অপশন বন্ধ করে দেবো একটু পরেই, অ্যাটেন্ডেন্সের অপশন বন্ধ করে দিব, কেউ পরে কিন্তু আবার অ্যাটেন্ডেন্স দিতে পারবে না। সবাই দ্রুত একটু করো। কেউ একবারের বেশি কিন্তু করবে না, একবারের বেশি হয়ে কেউ গেছে হয়ে গেছে সাবমিট হয়ে করবে গেছে। না। দ্বিতীয়বার হয়ে গেছে সাবমিট ম্যাম। করলে কিন্তু ইয়ে করে দিব, অ্যাবসেন্ট করে দিব। সবার শেষ? জি ম্যাম, জি আমার ম্যাম। শেষ। ওকে। ম্যাম আমি লিংকটা হারিয়ে ফেলছি, আবার একটু দিলে পরে ভালো হতো। ওখানেই আছে, চ্যাট বক্সে যাও, চ্যাট বক্সে ঢুকো, ওখানেই দেওয়া আছে। ওইখানে ফার্স্ট দুবার বের করে দিতে পারে, সেকেন্ড বার ট্রাই করলে হবে। ম্যাম যে আমি হচ্ছে চতুর্থ সেমিস্টারে ড্রপ আউট খাইছিলাম, আমাদের কি পূর্ণ ভর্তিটা কি হওয়া লাগবে না যারা যে সপ্তম পর্বে বা তৃতীয় পর্বে বা পঞ্চম পর্বে ড্রপ খাইছে তাদের ভর্তির জন্য এটা বলবেন একটু? আচ্ছা তুমি সেই চতুর্থ পর্বে ড্রপ খাইছো, এখন তুমি কোন পর্বে? ম্যাডাম আমি সপ্তম পর্বে এখন। এখন শুধু সপ্তম। অযৌক্তিক প্রশ্ন একবারে। এই দাঁড়াও, কথা বলো না, ও বুঝতে ভুল হয়েছে। আচ্ছা তুমি এখন সপ্তম পর্বে যদি থাকো, তুমি পুনর্ভর্তি হয়েই না সপ্তম পর্বে আসছো। ম্যাডাম ভর্তি হয়ে সপ্তম পর্বে আসছে। হ্যাঁ পঞ্চম পর্বে পরীক্ষা দিছো, ষষ্ঠ পর্বে পরীক্ষা দিছো, সপ্তম পর্বে আসছো, এখন আবার কিসের আচ্ছা ম্যাডাম, এই পুনর্ভর্তি? কারণে জানার জন্য ম্যাডাম ধন্যবাদ। গত পর্বে যারা ড্রপ খাইছে, যেমন তোমরা এখন সপ্তম পর্বে, ষষ্ঠ পর্বে যারা ড্রপ ছিল, সরি পঞ্চম পর্বে যারা ড্রপ ছিল তারা। ও আচ্ছা ম্যাডাম, এই কারণে ম্যাডাম। আর ষষ্ঠ পর্বের তো রেজাল্ট এখন হয়নি, হয়েছে? না ম্যাডাম এই কারণে, মানে আমি একটু কনফিউশন ছিলাম, এই কারণে আপনার থেকে জানিয়ে দিলাম ম্যাডাম।
হ্যাঁ পঞ্চম পর্বে আছে নাকি পঞ্চম পর্বে কারো ড্রপ থাকলে তাদের জন্য, আর যারা ড্রপ খাইছে তারা যে কোন দেশে আছে তারাই ভালো জানে। আচ্ছা ম্যাডাম এটা আর হচ্ছে নামটা কেউ বাংলায় লিখবা না, ঠিক আছে? সবাই ইংলিশে লিখবা। ম্যাম আমার একটা ছোট কথা ছিল। বলো। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স যে জমা দিলাম এটা আমি খেয়াল করিনি, এটা কেমন করে সাকসেস হয়েছে এটা বুঝতে পারিনি। সাবমিট করছিলা? জি আপনার ওই লিংকে ঢুকে আমি পূরণ করে তারপর জমা দিন ওইখানে ক্লিক করছি। সাবমিট লেখা ছিল? না সাবমিট লেখা ছিল না। কি লেখা ছিল? জমা দিন বাংলায় লেখা ছিল? বাংলা লেখা ছিল মনে হয়, জমা দিন হয়তো। হ্যাঁ সাবমিট অ্যানাদার রেসপন্স লেখা থাকার কথা তো। আচ্ছা ঠিক আছে, ওই জমা দিন আর সাবমিট একই কথা, তুমি বাংলা আর আমরা ইংলিশ, এই সমস্যা নাই। থ্যাংক ইউ ম্যাম। নাম কি তোমার? সোহেল রানা না? জি ম্যাম। আচ্ছা দেখি অ্যাটেন্ডেন্স শীটটা একটু ঘুরেই আসি, সবার এত কিউরিসিটি। সোহেল রানা তোমাকে আমি অ্যাটেন্ডেন্স শিখাবো বুঝলাম। রনিত থেকে শেখো। আচ্ছা পরে শিখাই দিও। আচ্ছা দাঁড়াও, এই সায়েদ আহমেদ কে? সায়েদ আহমেদ এইসব পোলাপান কি মাথায় কি ঘেলু নাই নাকি? ম্যাডাম সায়েদ আহমেদ কে? দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ সায়েদ আহমেদটা কে? ম্যাডাম সৈয়দ আহমেদ। এখানে তো সায়েদ দেখতেছে, যে সায়েদ, এটা সৈয়দ হয় কেন? 32, 37, 18। তুমি এখন কি ক্লাস করতেছো? অটোমোবাইল এয়ার কন্ডিশনিং ক্লাস করতেছো? কি এরা পাওয়ার ইঞ্জিনিয়ার ফান্ডামেন্টাল আবার কি করতেছে? এই দেখো এর মধ্যে আবার ফার্স্ট সেমিস্টারের বোকা একটা ঢুকছে, মানে এদেরকে কি বলবো আমি আর ভাষায় খুঁজে পাই না। ম্যাডাম সব করবেনি না যে ফার্স্ট সেমিস্টার লেখছে, যে ফার্স্ট 70 78 না ম্যাডাম আমাদের সাথে নেই। ম্যাম এটা এই সপ্তম পর্বের। হ্যালো জি ম্যাম। ম্যাম এখানে তো আমাদের রোল নাম্বার আসেনি দেখছি। এই তো ম্যাম আমাদের আরেকটা পেজ দেখান। ম্যাডাম আরেকটা পেজ দেখান। এই যে চিল্লাইও না, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার 10:45 থেকে আমার ফার্স্ট সেমিস্টারের ক্লাস আছে, ওরা মনে হয় ঢুকে গেছে এতক্ষণ। আচ্ছা দেখো এই যে তোমাদের অ্যাটেন্ডেন্স এখান থেকে শুরু। মোহাম্মদ জাকির হোসেন, আশিকুর রহমান, ওমর ফারুক। আমারটা পেয়েছি। হ্যাঁ এই তো ওটা পাইছি ম্যাডাম। ম্যাডাম নাই তো আমার। এই নাই হোসেন না, ইংলিশে লিখবা, বাংলায় না। ম্যাম আব্দুল্লাহ খান। আরেকটা মাথা মোটা লিখছে দেখো, মিথুন আলী। এই মিঠুনি আপনাকে কোশ্চেন করছিল। আচ্ছা বুঝছি। ম্যাম আব্দুল্লাহ খান। ম্যাডাম সজীব হোসেন একটা ম্যাডাম সোহেল রানা পাইলেন না। ম্যাম সজীব হোসেন একটা পাই নাই। আরে পাওয়ার দরকার নাই, সজীব হোসেন। আরে পাওয়ার দরকার নাই, আছে সব। এই যে এখানে সব আছে। আচ্ছা তোমাদের ভিডিওগুলো একটু অন করো তো। তোমার ভিডিও অন করো।